তারেককে হাতে পায়ে ধরেও না নিতে পারলে নরেন্দ্র মোদীর কাপড় খুলে যায়। বুঝতে পেরেছেন? মানে এই ইউটিউবটা বেশ চলেছে, বাংলাদেশের একজন যে করেছে ইউটিউব ভিডিও, সে আবার তারেক রহমানের অনেকটা মানে ওই ওই আপনার ইন্টেলেকচুয়াল গাইড আর কি। তো আপনার কি মনে হয় যে এটাই সত্য? আমরা তো দেখলাম অনেক কিছু, যে তারেক রহমান ভারতে না গেলে ভারতের ইজ্জত শেষ, এইরকম আর কি জিনিসটা। কি মনে হয় আপনার? দেখেন, এখানে তিনটা কথা। এক হচ্ছে আপনি বললেন কি সেই ইন্টেলেকচুয়াল গাইড, মানে এরকম লোক যদি কারো ইন্টেলেকচুয়াল গাইড হয় যে এই ধরনের ক্যাপশন দিতেছে, তাইলে মানে বোথ গাইড যে এবং যে শিষ্য যে তার কথা শোনে, তাদের দুজনের লেভেলের সম্বন্ধে এটা একটা ইটস এ ভেরি টেলিং কমেন্ট্রি। বুঝতে পারছেন? তাকে ইন্টেলেকচুয়াল বললে ইন্টেলেকচুয়াল ব্যাপারটা মানে গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, কারণ কাপড় টাপড় কারো কিসে কাপড় খুলবে এগুলি বলে তো লাভ নাই। হ্যাঁ, তারেক সাহেব ভারতে না আসলে বাংলাদেশের কি ক্ষতি হবে না হবে তার মধ্যে বিশদভাবে যাওয়ার আগে, মানে ভারত তো চেষ্টা করতেছে একটা রিলেশন নর্মালাইজ করতে। তারেক সাহেবের সাথে ভারতের আগের অভিজ্ঞতা কিন্তু মোটেই ভালো না। আমি একটু ইতিহাসটা টান। 2001 থেকে 2006 যখন ওনার আমি মানে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো তারেক সাহেব কিছুই না। নাইদার নাথিং এনিবডি, হি ওয়াজ নট এনিথিং ইন দ্য পার্টি, এবং সরকারও উনি ছিলেন না। হ্যাঁ, উনি ওই হাওয়া ভবন টাউন কি একটা জিনিস করতেন, শাসকের মতো ছিলেন উনি ওই সময়। ডিফেক্ট মানে হাওয়া ভবন টাউন, হি ওয়াজ মেকিং মানি, উই অল নো। উনি, ওনার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, আরো যারা যারা ওইখানে ছিলেন, এবং ওনার বিশেষ খাতিরের লোক লুৎফুজ্জামান বাবার, সে টেরর গ্রুপ গুলি কন্ট্রোল করতো, এইসব করতো। যাই হোক, ওগুলি আমরা সব জানি। তো তারপরও তারেক রহমানকে দিল্লিতে রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হয়েছিল, উনি অনেকের সাথে মিটিং টিটিং করছিলেন। তারপরে উনি দেখা গেল যে 2004-এ 10 ট্রাক অস্ত্র টস্ত্র এর সাথে উনি ইনভলভ, এবং এই পুরো ব্যাপারটা হাওয়া ভবনের লোকজন এবং তাদের কাছের লোকজন এর প্রতি ইনভলভ ছিল। এর জন্য দীর্ঘ মানে এর পরে ওনার মা যখন চলে গেলেন, ওনার অন্য সমস্যা হলো, বাংলাদেশে সেনাবাহিনী ওনাকে ভালো করে ধোলাই টোলাই করে ওনার মাজা ভাঙে দিলেন। এরপর থেকে ইন্ডিয়া ওনার সাথে কোনো খুব একটা ইয়ে করেনি। এখন যেটা অবস্থা, যে আওয়ামী লীগ সিনের নাই, ইন্ডিয়া হ্যাজ টু, আপনি আপনি নিশ্চয়ই ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। যে প্রতিষ্ঠিত সরকার যেভাবে সে ক্ষমতায় আসুক, আপনাকে তার সাথে ডিল করতে হবে। হ্যাঁ, সেই ইউনুস মিয়ার মতো 24 নাম্বারই কারবার যদি করে, তাই ইউ স্টিল হ্যাভ টু ডিল। আর এখানে তারেক সাহেব ইলেক্টেড হয়ে আসছেন, যদিও এই ইলেকশন কতটা কি, কারণ দেশের সব থেকে বড় রাজনৈতিক দল এখানে ইলেকশন করেন। এই প্রসঙ্গেই যখন সালাউদ্দিন সাহেব বড় বড় কথা, আওয়ামী লীগ মাফিয়া, আওয়ামী লীগ অমুক, আওয়ামী লীগ ইয়ে হয়ে গেছে, দাফন হয়ে গেছে, আমি বলছিলাম তাহলে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, বলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। তারপরে দেখি কোন মিয়ার ঘাড়ে কয়টা মাথা থাকে এবং কে কয়টা সিট পায়। আওয়ামী লীগকে ফেয়ার করে, তোমাদের দরকার হলে আমেরিকান চাচাদের আইনে তাদের সুপারভিশনে ইলেকশন করাও না। যদিও আমেরিকানরা ইলেকশন করতে গিয়ে কিরকম গন্ডগোল হয় আপনারা তো দেখতেছেন, আমেরিকান ইলেকট্রাল প্রসেস, মানে ট্রাম্প সাহেবের আমলে বা তার আগেও ইটস এ ভেরি কনফিউজিং প্রসেস, তার মধ্যে প্রচুর গন্ডগোল হয়, রেজাল্ট টাইমলি ডিক্লেয়ার করা যায়। তাও আমি বলবো যে তোমরা ইন্ডিয়া নিয়ে তো অসুবিধা, আমেরিকান চাচাদের আইনে ইলেকশন করা, আওয়ামী লীগের উঠতে ব্যানটা দিলে তারপরে দেখি কে কয়টা আসন পায়। তো যাই হোক, এখন এইসব ওই ভারত গভর্নমেন্টের সাথে ডিল করার জন্য মানে আপনাকে ইনভাইট করছে, তারপরে বলা হলো যে না, ওনাকে ব্রিক্সে ইনভিটেশন, যে এটা একটা বিমস্টেক। ভাই, তোমাকে ডাইরেক্ট ইনভাইটও করা হয়েছে অ্যাজ প্রাইম মিনিস্টার, তোমাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ, দুইটাই দিয়ে রাখা হয়েছে, তুমি যেটা অ্যাকসেপ্ট করবা করো। এরপরে তুমি যদি না আসো, ইউ মেক ইট ভেরি ক্লিয়ার, তুমি তো ব্যাপারটাকে ঝুলাই রাখতেছো, ইউর কিপিং ইউর অপশন ওপেন। আমরা তো এত ছাগল নামলে এটা বুঝি। ইন্ডিয়ান ব্যাপারটা কি জানেন? ইন্ডিয়া, আপনি নিশ্চয়ই যেটা বোঝেন, আপনি প্রফেশনাল মানুষ, ইন্ডিয়া কিন্তু প্রথমে সুতাটা ছাড়ে। ওই আমরা কই না কুমিল্লার ভাষায়, যে গুড্ডি সুতা ছাড়ো, তারপরে বড়া যখন দিবা গুড্ডিটা কাটতে দেবা। ইন্ডিয়া প্রথম ওই গুড্ডি সুতাটা ছাড়বে, যে হ্যাঁ ভাই দোস্তি অমুক তমুক। কারণ ইন্ডিয়া চলে চাণক্য, ইন্ডিয়ান ডিপ্লোমেসি ইজ গাইডেড বাই চাণক্য। চাণক্যর সেই 4 প্রিন্সিপালস কি?
সাম দাম দণ্ডভেদ। প্রথমে কিন্তু দণ্ড মানে ফোর্স নো, প্রথমে স্প্লিট মানে ভেদ নো, প্রথম ইয়েটা হচ্ছে শাম, যে ভাই দোস্তি করলো আমার সাথ বাত করো আ যাও। হ্যাঁ, এই যে ইন্টারাকশন করে একটা মানে রিকনসিলিয়েটরি একটা ব্যাপার, ঠিক আছে যা হয়েছে হয়েছে, একটা বোঝাপড়া। এর তারপরে কিছু ফাইন্যান্সিয়াল ইন্ডিউসমেন্টস থাকে, বাংলাদেশকে এই গ্র্যান্ড দিলাম এই দিলাম, যেটা দাম আর কি মনিটারি ইন্ডিউসমেন্টস। তারপরে এইসবে যদি না, নেক্সট স্টেজ কিন্তু হার্ড লাইন। হ্যাঁ, তো এইখানে এগুলি ক্যালিব্রেটেড একটা ব্যাপার, এটা হুট করে হয় না। বাংলাদেশ সত্যি কথা আমি বলতে গেলে মানে এটা তারেক সাহেবকে ইনভাইট করা হয়েছে, দীনেশ ত্রিবেদী তাকে গিয়ে মিট করছে, এটা সব থেকে বড় কারণ কি জানেন, যাতে পরে বাংলাদেশ কোনো অভিযোগ না করতে পারে যে এই নতুন সরকার মানে একটা অভিযোগ ভারতের বিরুদ্ধে সব সময় কি, যে বাংলাদেশে ভারত এক ঝুড়িতে সব ডিম রাখে, অল এগস ইন ওয়ান বাস্কেট, আওয়ামী লীগের বাইরে ভারতকে, which is wrong. 2001 ইন্ডিয়া ট্রাইড টু ইন্টারাক্ট উইথ বিএনপি এন্ড হোয়াট উই গট, আমরা কি পাইলাম, 10 টাকা অস্ত্র। দিস ওয়াজ দ্য ওয়ে বিএনপি জামাত গভর্নমেন্ট মানে রিপেইড আস, উই ট্রাইড টু এনগেজ এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। এইবার যদি এইসব কিছু হয়, মানে পাকিস্তানিদের আসা যাওয়া তো খুব বাড়তেছে, আইএসআই লোকজন, বড় বড় টেরোরিস্ট এলিমেন্ট, দে আর কামিং টু পাকিস্তান, এহতেশাম সাহিব, হ্যাঁ বাংলা পাকিস্তানের আইলাই হাদিদ লস্করে থেবার খুব কাছের লোক ওই হাফিজ সাহেবের। মানে এইসব যদি পেট্রোনাইজ করা হয় এবং কোনোভাবে যদি পাকিস্তানিরা হয়তো এটা চায় যে বাংলাদেশ থেকে একটা এই ধরনের কিছু ঘটনা ঘটুক, ইন্ডিয়া বাংলাদেশ ঝামেলা লাগবে, কারণ এইটা ঢাকাতে বসে থাকে, এরা যদি না বোঝে যে পাকিস্তানের এই গন্ডগোল লাগাই দিয়ে ইন্ডিয়া বাংলাদেশ ঝামেলা। কিন্তু এরকম যদি কিছু হয়, এইটার যে কি রিটালিয়েশন হবে এটা বাংলাদেশ কিন্তু পরে বুঝবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সাথে বিশাল কিছু করতে হবে না, বিশাল কিছু করার ইন্ডিয়ার দরকার নাই, কারো কাপড় টাপড় কার খুলবে এটা আমরা দেখে নেব। রিসোর্স ডিনায়াল, হোয়াট ইজ দ্যাট? এই যে বাংলাদেশের ডিজেল ক্রাইসিস, তো ডিজেলটা দিছে কে? ট্রাম্প চাচা দিছে না শি জিনপিং, মামা শি জিনপিং দিছে? হু গেভ? ইন্ডিয়া। এই শেখ হাসিনাকে এত গালিগালাজ করতো, এই যে ফ্রেন্ডশিপ পাইপলাইন যেটা আপা করে গেছে, ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়েই তো এই ডিজেলটা আসছে। এবং ডিজেলে দেখেন, আমরা রাশিয়ার থেকে তেল আনি, ট্রাম্প সাহেব আমাদের উপর রুষ্ট হয়ে বিরাট শুল্ক টুল্ক দিস দ্যাট। হ্যাঁ, এই তেল এত সব ঝামেলা করে আনার পর এটাকে রিফাইন করে তারপর এই ডিজেল তৈরি, এই ডিজেল গিভেন টু বাংলাদেশ। আমরা বিদ্যুৎ, এগুলি যদি কোনো কারণে ইন্ডিয়া বেশি হয় যে বাংলাদেশ হ্যাজ বিন আনকাইন্ড, এবং তাদের সাথে বেস্ট পসিবল ওয়েতে এনগেজ করা সত্ত্বেও তারা ব্যাপারটা না করে তারা একটু পাকিস্তান প্রীতি, এখন তারেক সাহেবের এই সমস্যাটা হিস্টোরিক্যাল, মানে রামমুরও একটু মানে পাকিস্তান প্রীতি একটু বেশি ছিল, সি নেভার গট ওভার দ্য জানজুয়া এফেক্ট। আমি কোনো মহিলা সম্বন্ধে এইভাবে কথা বলতে চাই না, বিশেষ করে প্রয়াত মহিলা, বাট এভরিবডি নোজ ইন বাংলাদেশ হোয়াট আই মিন বাই জানজুয়া এফেক্ট। এনিওয়ে, তারেক সাহেবের এই ব্যাপার আছে, উনি লন্ডনে থাকতে উনি আইএসআই স্টেশন চিফের সাথে কত কিভাবে মিটিং করতেন, কোন কফি শপে মিটিং হইতো, উই নো অল দিস থিং। আমাদের একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে, উই আর নট ফুলস। প্রশ্নটা যে এখানে বিকজ ইজ প্রাইম মিনিস্টার উই আর ট্রাইং টু ডিল উইথ হিম। এবার ও এখানে না আসলে নরেন্দ্র মোদী তো এখানে ককরোচ পার্টির আন্দোলন হচ্ছে, নরেন্দ্র মোদীর এডুকেশন মিনিস্টারকে রিজাইন করতে হয়েছে। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি, এখানে পাবলিক ওপিনিয়নের একটা ব্যাপার আছে। এইখানে একবার আমি সরকারে বসে গেলাম, এরপরে আমি যা খুশি তাই করবো, এটা সম্ভব হয় না। ইভেন উইথ এ ব্রুট মেজরিটি বিজেপি ক্যানট ডু হোয়াট ইট ওয়ান্টস, প্রচন্ড ক্রিটিসিজম হবে ইয়াবে, কারণ দেয়ার ইজ এ ফাংশনাল ডেমোক্রেসি ইয়ার। তো বাংলাদেশের মতো যে এই নিউজ তুমি করতে পারবে না, আমি জানি খুব ভালো করে। আমি যখন এইসব বললাম টললাম ওই রটার নিয়ে সালাউদ্দিন সাহেবের কানেকশন, যারা হোম মিনিস্ট্রি বিট কভার করে, এখানে আমারও শীর্ষ সামন্ত আছে, আমি তো বাংলাদেশে 4-5 বছর চাকরি করছি বিডি। তো তারা বলছে যে আমাদের তো মন্ত্রী বাহাদুর একদম ধমক দিয়ে দিয়েছে, এইটা নিয়ে আর কোনো নিউজ টিউজ হবে না। তো উই নো অল দিস থিংস, এমন না যে জানতে পারি। হ্যাঁ, এইসব আনকমফোর্টেবল প্রশ্ন উঠলে অনেকেই অনেক প্যাচে পড়বে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ার কি পাওয়ার আছে বাংলাদেশ থেকে? ইন্ডিয়ার 2টা জিনিস, এক হচ্ছে কানেক্টিভিটি, বাংলাদেশের ভিতর দিয়ে যে পথ নর্থ ইস্টকে কানেক্ট করা, এইটা ইন্ডিয়ার একটা হইলে ভালো। না হইলেও কিছু না, আমরা শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে পারি, এত বছর আমরা করছি সেটা।
কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে গেলে যাতায়াতের খরচ ইত্যাদি এই জিনিসগুলি একটু কমে, সহজ হয় অনেকটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে সিকিউরিটি কনসার্ন, যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, যেটা ইস্ট পাকিস্তানের আমলে নাগা বিদ্রোহ, মিজো বিদ্রোহ সব পাকিস্তানের এইখান থেকে হেল্প করতো। হ্যাঁ, ওই জিনিসটা যাতে না হয়, একটা ফ্রেন্ডলি বাংলাদেশ হইলে এইসব জিনিস হবে না। ইন্ডিয়ার এই যে ইস্ট আর নর্থ ইস্টের সিকিউরিটি কনসার্ন, একটা ব্যাপার তো ঠিক, সেটা হচ্ছে যে এই কনসার্ন গুলি যদি বাংলাদেশ অ্যাড্রেস না করে, আমরা না খেয়েটাই মরবো না। আমরা পাকিস্তানের সাথে কমপ্লিট ট্রেড বন্ধ করেছি, আমাদের ইকোনমির কিছু হয়েছে? বাংলাদেশ ইন্ডিয়ার যে টোটাল ট্রেড, ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ সারপ্লাস, ইউ নো হাউ মাচ ইট ইজ? হ্যাঁ, কতশো বিলিয়ন ডলার। সেখানে এই $12 বিলিয়ন 13 বিলিয়ন ডলারের ট্রেড বাংলাদেশের সাথে না হইলে, এবং বাংলাদেশ ইম্পোর্টস মোর, যেটা নিয়ে বাংলাদেশ চেঁচামেচি করে যে আমাদের ব্যালেন্স অফ ট্রেড, হ্যাঁ, ভারসাম্য ইত্যাদি নাই। আমরা এই ট্রেড, এই 12-13 বিলিয়ন ডলারের জিনিস বাংলাদেশে না পাঠাইলে আমাদের কিছু আসে যাবে? আপনি বলেন, এনিবডি হু নোজ দ্য বেসিক্স অফ ইকোনমিক্স, আরেক সাহেব সেটা না জানতে পারেন, উনি ফেল টেল করছেন অনেকবার পরীক্ষায়, স্কুল টুলে, আমরা উই নো অ্যাবাউট হিজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ওনার অসুবিধা হচ্ছে, প্রফেশনাল ইকোনমিস্ট নিশ্চয়ই বাংলাদেশ সরকারে আছে, বুদ্ধিমান লোকজন আছে, তারা তো এটা বোঝে। ডায়লগ দেওয়া এক জিনিস, মেঠো বক্তৃতা এক জিনিস, স্লোগান দেওয়া এক জিনিস, কার ধুতি খুলবে, কার পায়জামা খুলবে, এগুলি আমরাও দেখতে পারি, আমরাও দেখবো। রিসোর্স ডিনাইল যেদিন শুরু হবে, हम डीजल नहीं देंगे, हम बिजली नहीं देंगे, किच्ছু না তো। बिजली नहीं देंगे বলার ব্যাপার যে ভাই গ্রিড মেইনটেনেন্স होगा, 1 महीना बिजली बंद रहेगा। আমি তো বাংলাদেশে 2 বেলা, আমি যদি দিনে 100টা ফোন কল রিসিভ করি, 90টা বাংলাদেশ। হ্যাঁ, তা আমার এই ভাই বইটা, দাদা গ্যাস নাই, অমুক নাই, সবই তো নাই শুনি। তো তার মধ্যে যদি ইন্ডিয়ার এগুলি বন্ধ টন্ধ হয়, দেশের অবশ্য তারেক সাহেবের পার্সোনালি কিছু হবে না, খলিল সাহেবের পার্সোনালি কিছু হবে না, দে আর ওকে। সাধারণ মানুষ এফেক্টেড হবে, ভয়ঙ্কর ভাবে এফেক্টেড হবে। তারপরে তারা কি করবে সরকারকে, সেটা সরকার বুঝবে, বাংলাদেশের মানুষ বুঝবে। কিন্তু আমি এইটাই বলতেছি যে এই যে গন্ডগোল গুলি করে, ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্যাঁচ লাগায়, হ্যাঁ, ওই জিলাপির প্যাঁচ লাগায়, এটা যেটা হইতেছে, এটা ক্ষতিটা হবে বাংলাদেশের মানুষ। আপনি একটা সিম্পল জিনিস দেখেন না, ভিসা যখন বন্ধ ছিল, বাংলাদেশের সাধারণ মানুষ তো ভারতকে দুশ্মন মনে করে না। এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে যেই দিন ভিসা খোলা হয়েছে, টুরিস্ট ভিসা, 24 ঘন্টার মধ্যে কয় লক্ষ অ্যাপ্লিকেশন পড়ছে বলেন তো? যেইখানে অন্য সব ভারতীয় দূতাবাসে দিনে 20টা 25টা 30টা বড় জোর 50টা অ্যাপ্লিকেশন পড়ে, 1.5 লক্ষ, প্রায় 1,40,000 অ্যাপ্লিকেশন পড়ছে। বাংলাদেশের সাধারণ মানুষ সবকিছুর জন্য ভারতে আসে। হ্যাঁ, একটু যদি আপনাকে থামাই, দেখেন আপনি যেটা বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে অপছন্দ করে না, কিন্তু এখানে আর একটু ভিতরে আমাদের যাওয়া দরকার। বাংলাদেশের, আপনি বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা আমার চেয়ে ভালো জানেন, এবং বাংলাদেশের ব্যাপারে আপনি যে বিশেষজ্ঞ, এটা এই জঙ্গিদের মধ্য থেকেও বেশ কয়েকজন ফেসবুক থেকে লিখে স্বীকার করেছে। বাংলাদেশটা 2টা বাংলাদেশ। একটা বাংলাদেশ আমরা মনে করেন যে মন্দ হোক ভালো হোক, আওয়ামী লীগের নেতৃত্বে এক ধরনের আপনার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার একটা স্পৃহা আমরা ধারণ করি। আর অন্য বাংলাদেশটা হলো পুরোপুরি আপনার পাকিস্তানের সাথে তারা অ্যালাইন্ড মানসিকভাবে। বাংলাদেশের যত ক্ষতি হোক, ওরা পাকিস্তান প্রীতিটাই ধরে রেখেছে। এই যে পাকিস্তান রাষ্ট্রটা দেখেন, সেই রাষ্ট্রের আজকে মাথা পিছু আয় অলমোস্ট বাংলাদেশের মাথা পিছু আয়ের অর্ধেক বা 2/3। তবুও এরা মনে করে যে পাকিস্তান, মানে এরা তারপরেও পাকিস্তান চায়। এই মানুষগুলা, এই যে আপনি যে বললেন ডিজেল বা ইলেকট্রিসিটি, এইটা পাওয়াকে তাদের রাইট মনে করে, যে ভারত এটা দেবে, এটা তার রাইট মনে করে। এবং এর বিপরীতে সে কোনো ধরনের এর বিপরীতে সে কোনো কৃতজ্ঞতা জানাবে না। কিন্তু সে ভারত এবং হিন্দু এই 2 শ্রেণীকে ঘৃণা করে যাবে, রাষ্ট্র হিসাবে ভারত আর ধর্মীয় সম্প্রদায় হিসাবে বাংলাদেশের মুসলমানদের, হিন্দুদের এবং ভারতের হিন্দুদেরও। এই যে গভীর মানসিকতা, এইটা বিষয়ে কি আপনার মনে হয় ভারতের উচ্চ পর্যায়ে খুব ভালো সচেতনতা আছে? ভারতের উচ্চ পর্যায়ে কি সচেতনতা আছে? ভারতের লোকজন বাংলাদেশকে, মাহফুজ আনাম সাহেব একবার একটা কথা বলছিল যে ইন্ডিয়া হ্যাজ 2 নেবার্স এন্ড আনফরচুনেটলি বাংলাদেশ ইজ নট ওয়ান অফ দেম।
কথাটার একটা সত্যতা আছে যে ভারতের যারা দিল্লিতে আমাদের শর্মাজি ভারমাজিরা বসে থাকেন, তাদের কাছে মেইন দুইটা কনসার্ন হচ্ছে পাকিস্তান এন্ড চায়না। এগুলি নিয়ে তারা খুব বদার। বাংলাদেশ ঠিক হ্যাঁ ভাই, এখন একটু বদার বেশি কেন, যে সব পরিবর্তন এখানে হয়েছে এবং ওই একটা ব্যাপার কি জানেন, বাংলাদেশে আপনি বললেন ঠিকই, কারণ বাংলাদেশে যে পাকিস্তানপন্থী রাজনীতি যারা করে, ধরেন জামাত ইসলামী, আওয়ামী লীগ এখন বাজারে নাই, তারা 68 প্রায় 70টার মতো আসন তারা পাইছে, এবং তাদের চ্যাঙ্গট ফ্যাঙ্গট এনসিপি টেনসিপি এরা মিলে টিলে প্রায় 80টা। আওয়ামী লীগ বাজারে থাকলে এরা 20টা আসন পাবে, আপনি আমাকে বলেন তো। এই তো তাদের মানে জনসম্পৃক্ততা বা জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা, দে আর সিন, মানে তারা 71-এর পরাজিত শক্তি। বাংলাদেশ যেই আদর্শের ভিত্তিতে গঠিত হয়েছে, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ, এটাই তো ফাউন্ডিং প্রিন্সিপাল অফ বাংলাদেশ। এর ভিত্তিতে এটা এরা মানে না, আমি জানি। এই ইকোসিস্টেমটা সম্বন্ধে আমি যথেষ্ট অবগত, যে আপনি জয় করেন যে ভারতকে গালি দেবে, সে ইন্ডিয়াকে গালি দেবে, হিন্দুকে গালি দেবে, অমুক। আমার এখানে একটা কথা আছে, হ্যাঁ, আমি এখানে একটাই কথা বলি, যে এরা ভোটে কত আসন পায়, ভোটে এদের কি রেজাল্ট সো ফার। এইবার একটু এক্সেপশনাল যে আওয়ামী লীগ দেশের সব থেকে বড় দল মাঠে নাই, এই জন্য রামজাম করে, এবং বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্ট গুলিতে আপনি দেখবেন জামাত খুব ভালো করছে। কেন এখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া টাওয়া তোলা যায়, বিএসএফ এই করে ফেলতেছে, সেই করে ফেলতেছে, ফেলানি অমুক তমুক, এদিকে সব দিকেই সমস্যা আছে। যাই হোক, হ্যাঁ, এবং একটা প্রচার ওদের মধ্যে এটা জোরদার হয়েছে যে ভারত তো হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, বিজেপি এখানে। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ফেয়ার ইলেকশন হইলে, আওয়ামী লীগকে মাঠে রেখে ফেয়ার ইলেকশন হইলে, এই যে পাকিস্তানপন্থী যাদের আপনি বলছেন, এইসব হুজুর কোম্পানি, হ্যাঁ, যারা শরিয়ত কানুন লাগু করে, যারা পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, যেটা আপনি বললেন, ইউর রাইট, যে প্রত্যেকটা ইন্ডিস অফ হিউম্যান ডেভেলপমেন্টে পাকিস্তান বাংলাদেশের অনেক অনেক পিছনে, ভারতেরও পিছনে। পাকিস্তান ইজ আ ফেইল্ড স্টেট। আমি একটা অ্যানেকডোটাল আপনাকে দু একটা ঘটনা বলি। আমার বাংলাদেশে যেমন অনেক বই টই আছে, আমার তো পাকিস্তানেও দু একজন আছে এরকম, উর্দু সার্ভিসে কাজ করতো। আমি তাদের উর্দু সার্ভিসের এলিয়া হায়দার সিন্ধের মেয়ে, तो ईद समय भाई ईद मुबारक। अरे दादा क्या ईद मुबारक, मुल्क का जो हालत है, ईद का दिन भी गोश्त नसीब नहीं होगा। বলছি আরে আমার একটু অদ্ভুত লাগছে, এই বিবিসি তে চাকরি টাকরি করছে, ঈদের দিন গোश्त नसीब কেন হবে না? বলে आप जानते हो गोश्त का कीमत कितना है? कितना? 4000 रुपए किलो। मैं क्या बात करो, अरे दादा आपको यकीन नहीं होता तो आके घूम के जाइए, হয়তো অন্য সময় একটু কম, মানে ঈদের দিন হয়তো মাংসের দাম বেশি। 4000 रुपए किलो क्या? যাই হোক, পাকিস্তানের টাকার তখন কোনো ভ্যালু নেই, আপনি জানেন, মানে ডলারের এগেইনস্টে বাংলাদেশের যদি 122 হয়ে থাকে, পাকিস্তানের মধ্যে 279 পাকিস্তানি রুপিস ইকুয়াল টু $1। ইন্ডিয়া এখানে 90 সামথিং। পাকিস্তান ইকোনমি ইজ বিন ফিনিশড, এবং এখানে বালুচিস্তান সব থেকে বড় প্রভিন্স, 80% এরিয়া ইজ কন্ট্রোল বাই বারুচ গেরিলাস। পাকিস্তান আর্মির কোনো কন্ট্রোলই নাই। ঠিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাই শেষ দিকে যে অবস্থা, ধরেন অক্টোবর নভেম্বর মাসে, যে বড় বড় শহর, কিছু বন্দর, কিছু পাকিস্তানিদের কন্ট্রোলে, বাকিটা বিস্তীর্ণ এলাকা মুক্তিযোদ্ধারা দাপায় বেড়াইতেছে। হ্যাঁ, তো এই রকম জায়গাতে পাকিস্তানের অবস্থা এখন। তারপরে যদি পাকিস্তানকে কপি করতে চায়, যারা পাকিস্তানকে কপি করতে চায়, তারা ছাগলের থার্ড বাচ্চা ছাড়া আমি তাদের আর কিছু বলতে পারি না। আমি এর বেশি গালি টালি দেবো না, তবে আমিও তো পূর্ববঙ্গের লোক, তো মুখ টুক খারাপ করা সহজাত ব্যাপার আছে। কিন্তু যাই হোক, আই উইল রেস্ট্রিক্ট মাইসেলফ। এরা ছাগলের তৃতীয় বাচ্চা, দুইটা বাচ্চা ছাগলের দুধ খায়, থার্ড বাচ্চাটা তিরিং তিরিং করে লাফায়। হ্যাঁ, তো এদের অবস্থা হচ্ছে এই সব হুজুর কোম্পানি, এই শরিয়ত কানুন লাগু করতে হবে। যারা আপনি লক্ষ্য করেন, ইউনূস সাহেবের আমলে সব থেকে কাজের কাজ করছে আমাদের বোন শিরিন, সে মহিলা বিষয়ক উপদেষ্টা ছিল। সে কিন্তু একটা দারুণ রিপোর্ট দিছে, যেই রিপোর্টটা নিয়ে হুজুররা গরম হয়ে একেবারে রাস্তায় নেমে মিটিং মিছিল। এবং আপনার মনে আছে এই রিপোর্টের বিরুদ্ধে এবং এই মহিলার রিপোর্টকে খারিজ করার জন্য যে বিরাট সেই হইলো, র্যালি হইলো, সেখানে এক মহিলা শাড়ি পরা মহিলার টাইনে টেনে শাড়ি খুলেছে, মানে অশ্লীল একটা ব্যাপার। এটা তো অশ্লীল, মানে এরা মহিলাদের কি করে 50% লোক, হাফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ মহিলা, বাঙালি মহিলা, এরা এইসব জিনিস বরদাস্ত করবে না, আমি জানি। আমার বই এইসব এরা করছে, এবং এদের পপুলারিটি ইজ হোয়াট। এরা ফেয়ার ইলেকশন হইলে, আওয়ামী লীগ মাটি থেকে ইলেকশন এরা
10-15টা আসন বেশি পায় না, 5% 10% ভোট বেশি পায় না। তাই জন্য ইট ইজ ট্রু যে বাংলাদেশে এত বছর পরেও কিছু ওই সরজমিনে পাকিস্তান শুনলে এটা এদের নাড়াচাড়া দিয়ে ওঠে, আমি এগুলি জানি, কিন্তু এদের সংখ্যা কত? এদের সংখ্যা বেশি না। এবং আমি যেটা বলতেছি যে বাংলাদেশের মানুষ চিকিৎসার থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারের জন্য কোথায় আসে বলেন তো? চিকিৎসার জন্য কোথায় আসে? কাম টু ইন্ডিয়া। হ্যাঁ, আমার বোনরা ঈদের আগে বাজারে শাড়ি কিনতে কোথায় আসে বলেন তো? আমি তো জানি, আমার ওয়াইফকে নিয়ে যখন এরা যায়, এবং কলকাতারও ব্যবসায়ী এটা জানে। আমার ওয়াইফের সাথে যদি এরা যায়, বলে দিদি আপনি বসুন, আপা আপনি আসুন। কেন? দিদি একটা শাড়ি কিনবে, আপা তো 30টা শাড়ি কিনবে, দেখলেই বুঝতে হয়। সব মারোয়ারি ব্যবসায়ী নিউ মার্কেটটা। এর জন্য দেখবেন যে কিছু কিছু মহাপ্রভু যারা ইন্ডিয়ান গুডস বয়কট করো, অমুক করো, খুব চেঁচামেচি সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছিল, ইন্ডিয়া গুডস বয়কট হয়েছে, হয়নি। ফলে প্রত্যেকটা ঈদের বাজার, লেখাপড়া করানোর জন্য ছেলে পেলে, হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা, প্রত্যেকটা ব্যাপারে দে কাম টু ইন্ডিয়া। এবং শুধু যে এইটা এই জন্য আসতেছে তা না, মানে এমনিতে মানে যে কোনো কারণে হোক, ডিপেন্ডেন্স বলেন যাই বলেন, এরা এত ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন নাইলে কেন পড়বে? আমাদের তো ওইখানে এমবেসিতে লোকজন পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের। এবং কালকে আপনি যদি এদের এই গন্ডগোলের ফলে ইন্ডিয়া আবার ভিসা বন্ধ করে, তার রিয়াকশন দেখেন কি হয়। তো এর জন্য আমি জানি যে একটা বিরাট সংখ্যক লোক, মানে বাংলাদেশের সাধারণ মানুষ, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি বিস্তীর্ণ ঘোরাঘুরি করছি, মানে জেলায় জেলায় বিভিন্ন জায়গায়, বেসিক্যালি বাঙালি মুসলমান, মডারেট মুসলিম, বেসিক্যালি। কিছু তো উল্টাপাল্টা লোক আছে, হ্যাঁ, ওই পাকিস্তানপন্থী কিছু লোক আছে। এইটা তো ভাই আপনি দেখেন না, 70 সালে যখন বঙ্গবন্ধু হই হই করে ইলেকশন জিতলো, আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ, হ্যাঁ 168 সিট, চুরিটা মাত্র ওই পাহাড়ের সিট পায় না, তো সবই জিতছিল। তো সেই সময় ভোট পার্সেন্টেজ যদি দেখেন, জামাতের তো একটা ভোট ছিল, 10-15% ভোট জামাত ওয়াজ গেটিং ইট। এটা বঙ্গবন্ধুর এরকম একটা ভয়াবহ পপুলারিটি, যেখানে বঙ্গবন্ধু দাঁড়ায় একটা ভাষণ দিলে লক্ষ লক্ষ লোক, এটা সবসময় থাকবে। ওই রাজনীতির লোক কিছু আছে, এরা হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা, এরা তিরিং তিরিং করে লাফায়। এটা পাকিস্তানে গেলে এরা টের পায় যে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট। আমার কিন্তু পাকিস্তানের, আমি এখানে আবার ইনসিস্ট করি, আই হ্যাভ গট লট অফ ফ্রেন্ডস ইন পাকিস্তান। আমার বিবিসি কলিগ, একাডেমিক লোক, অনেক লোকজন আমি চিনি। এমনকি পাকিস্তানের মিলিটারি এক অফিসার, হ্যাঁ, মেহেদি সাহেব, ওনার মেহেদি পেপারস, ওনার বইকে আমি আমার যে থিসিস তাতে কোটও করছি। 65 ওয়ারে অপারেশন জিব্রাল্টার নিয়ে উনি যা লিখছেন, ভুট্টোকে বকাঝকা, ওয়াই অপারেশন জিব্রাল্টারে কাশ্মীর দখলের যে অপারেশন, ওয়াই ইট ফেইলড ইন 1965। হ্যাঁ, তো এই মেহেদি সাহেব, কর্নেল মেহেদি, কেন কর্নেল মেহেদির ভাই না আমার কন্টেম্পোরারি, আমরা একসাথে পিএইচডি করতাম, ইফতিকার হোসেন মালিক, এখন সে পড়ায় ওখানে, ইজ এ হিস্টোরিয়ান। আমার পাকিস্তানের প্রচুর বন্ধু আছে, নাথিং এগেইনস্ট পিপল ইন অফ পাকিস্তান, উই ওয়ার ওয়ান পিপল এট সাম পয়েন্ট অফ টাইম, 70 বছর আগে। পাকিস্তানের যে একটা সমস্যা, টু ইনস্টিটিউশনস ইন পাকিস্তান, এর জন্য পাকিস্তানের অবস্থা। ওয়ান ইজ আর্মি। ভাই আপনি এটা তো স্বীকার করবেন যে আর্মি ইজ ট্রেন টু ফাইট, ইজ নট ট্রেন টু গভর্ন। আর্মির হাতে শাসন গেলে, আর্মি যেটা আমরা কাঁচা কলকাতার ভাষায় বলি, মাল ছড়াবে। আর্মি মাল ছড়াবে, এবং আর্মি মাল ছড়াইছে যেখানে মিলিটারি টেক ওভার হয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ, মাল ছড়াইছে। হ্যাঁ, পাকিস্তানে এই আর্মি যেহেতু ইফেক্টিভলি এখন নামে ইলেকশন হয়েছে, কিন্তু আসল তো আসিফ মনির ফিল্ড মার্শাল, হি ইজ দি বস। হ্যাঁ, প্রাইম মিনিস্টার মিমি করে তার পিছনে দাঁড়ায় কথা বলে। তো মায়ানমারে আপনি দেখেন যে দেশটা সিভিল ওয়ার হয়ে 40% এরিয়া মাত্র মায়ানমার আর্মির কন্ট্রোলে, সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে, বাকি সব রেবেল গ্রুপদের কন্ট্রোলে। সেম ইন পাকিস্তান টুডে, বালুচিস্তান প্র্যাকটিক্যালি ইজ আউট অফ দেয়ার কন্ট্রোল। খাইবার পাখতুনখোয়াতে পাঠানরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, পাশতুন তাহফুজ মুভমেন্ট ইত্যাদি। এবং ওদের রাগটা কোথায় জানেন? যে পাকিস্তানের যেটা সব থেকে বড় গ্লোরি, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতে আনছে? इमरान खान, हमारे पठान भाई। उनको 2 साल हवालात में बंद करके, মানে জেলে বন্ধ করে রেখেছে, বিচার টিচার নাই। এখন হইচই করে এই যে 20-22 জন বড় বড় ক্রিকেট ক্যাপ্টেনরা আজকে দেখবেন ইমরান খানের রিলিজের জন্য দাবি করছে। এর মধ্যে সুনীল গাভাস্কার, কপিল দেব, এরা সব করছে। এরা তো বিরাট বন্ধু, এটা তো ভীষণ ভালো বন্ধু। ইমরান খান বলে কপিল দেব ইজ এ বেটার অলরাউন্ডার দেন মি, কপিল বলে নেই নেই, ইমরান সাহেব আকেলা খেল ঘুমাতে थे, হি ইজ এ বেটার অলরাউন্ডার। এদের মধ্যে তো পার্সোনাল লেভেলে ভীষণ ভালো সম্পর্ক লেভেল। তা আমি এটা বলতেছি,
There is nothing wrong with the people of Pakistan. Pakistan's main problem is the Pakistan army because it's a political army. It is not doing its primary job. যুদ্ধ করাটার থেকে বেশি তারা কে ক্ষমতা, কে কি করবে, কোথায় কি পলিটিক্যাল বেনিফিট নেবে, দিস ইজ দ্য প্রবলেম। When an army becomes a political army, it ceases to be a professional fighting army. এর যুদ্ধের ব্যাপারটা তারা বলে। ইন্ডিয়ান আর্মির ব্যাপারটা কি? ইন্ডিয়ান আর্মির মেসেজে আপনি রাজনীতি নিয়ে আলোচনা করবেন, ভাই ইদার মত বলো, this is not to be discussed here. কেন? We are professional soldiers. The government of the day जो बोलेगा हम वो करेंगे, we will take it. এইখানে যেখানে দেখবেন মিলিটারি রুল, এখন পাকিস্তানকে ফলো করে বাংলাদেশেও মিলিটারি রুল হয়েছে। জিয়া এরশাদের শাসন আমলে বাংলাদেশের কি অবস্থা ছিল, আর শেখ হাসিনার আমলে বাংলাদেশের কি গ্রোথ হয়েছে, এটা তো আমাদের বলার ব্যাপার নেই। IMF ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখলে এটা বলা যায় যে আপার 15 বছরে অনেক দুষ্কৃতি, অনেক ক্রনিক ক্যাপিটালিস্ট, সালমান রহমানের মতো রাস্কেল লোকজন এরা পেট্রোনাইজ হলো। বেসিক ডেভেলপমেন্ট সেটা কোন জায়গায় হয়েছে এটা তো কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, যার ফলে পাকিস্তান তো ছাইড়ে দেন অনেক ইন্ডিসেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা UNDP, বাংলাদেশ ইন্ডিয়ার থেকে আগে গেছে, তাই নাকি? অনেক কিছুতে ইন্ডিয়া থেকে আগে গেছে। পাকিস্তান তো ছাইড়ে দেন, উসকা হিসাব ছোড় দিয়েছে, ও হিসাবের মধ্যে নেই। এর জন্য এই যে গ্রোথ পাথ যেটা পাকিস্তান মানে বাংলাদেশের ছিল, 2 বছরে মহামান্য ইউনুস, উনি বলে ইকোনমিস্ট, যদিও উনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পায় নাই, কিন্তু হি গট ইট ফর পিস। আমাকে একটা জিনিস ভাই বোঝান তো, পৃথিবীতে কোথায় পিস মেকিং এর জন্য, ধরেন একটা কনফ্লিক্ট হইতেছে, সেখানে একটা পিস মেকিং এর এফর্ট, এরকম কোন এফর্টের সাথে ইউনুস সাহেব জড়িত? শো মি ওয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড where there is conflict and Yunus has been involved in peacemaking. No. So why did he get the Nobel Prize for? Oh, American chacha. They have cultivated him since 1970s. আর এই যে ডক্টর ইউনুস না বললে ওনার ইগোতে লাগে, ভাই আমরা অক্সফোর্ড গেছি, হ্যাঁ ভ্যান্ডারবিল্ট নাকি হরিদাস পাল ওইসব ইউনিভার্সিটির PhD না আমরা।